This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজও বলেছেন ভোটের জন্য কেউ কেউ অশান্তি বাঁধাতে চায়। নিশ্চয়ই তিনি বিরোধীদের নিশানা করেছেন, তাই তো? এটা তো বলে দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দল কি করছে বলুন দেখি। হুমকির ফোয়ারা ছোটাচ্ছে একের পর এক নেতা। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমে বলেছিলেন একটু ডিজে বাজিয়ে দিতে। এবার প্রবীণ তৃণমূল নেতা রাজ্যের সেচমন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়ার মুখেও ডিজে বাজানোর কথা। হুঁশিয়ারি। রাজ্যের পুলিশ মন্ত্রীর কাছে ঠোঁট কাটার মামুলি একটা প্রশ্ন, এটা কি অশান্তি বাঁধানোর চেষ্টার মধ্যে পড়ে না, নাকি নিজের দল বলে 7 খুন মাফ করছে এরা? সেই জন্য অভিষেক ব্যানার্জি বলে দিয়েছে যেখানে যেখানে এরা বেশি লাফালাফি করবে, শান্তি সম্প্রীতি শৃঙ্খলা বজায় রেখে এবার রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজবে। রবীন্দ্রসঙ্গীত চলবে, একটু ডিজেও ঢাক 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 করে বাজবে। ডিজে মানে বুঝতে পারছেন? বুঝতে পারছেন? দেখুন, শহরে গ্রামে গঞ্জে ডিজে এখন একটা উৎপাতের নাম। অন্তত ভদ্রলোকরা তাই মনে করেন। ডিজে একটা উৎপাত, একসঙ্গে অজস্র বক্স বাজে এবং কান ফাটা আওয়াজ, এক কথায় একটা দূষণ এবং অসভ্যতা। রাস্তায় ডিজে বাজানো নিয়ে পুলিশের নিষেধাজ্ঞাও আছে, কেউ শোনে না সেটা অন্য প্রশ্ন, এত পুলিশও নেই ঠেকানোর মতো সেটা অন্য প্রশ্ন, বাট নিষেধাজ্ঞা আছে। বুকের ভেতরে ধপধপ করে আওয়াজ হয়, গোটা সমাজটা কাঁপে ডিজে বাজলে। তেমনই নিষিদ্ধ একটা শব্দ প্রমোট করছেন তৃণমূল নেতারা বারবার। আক্ষরিক অর্থে তারা তো ডিজে বাজানোর কথা বলছেন না, সাউন্ড বক্স বাজানোর কথা বলছেন না। তারা কি বাজানোর কথা বলছেন বুঝে নিন। সবঙ্গের সভায় দাঁড়িয়ে সেটাও ঘুরিয়ে শুনিয়ে দিয়েছেন ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাকে ফলো করছেন। কবে তার রাজনীতি আর কবে অভিষেকের রাজনীতি? মানস রঞ্জন ভূঁইয়া ইজ ফলোয়িং অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই নির্দেশ ডিজে বাজানোর। রাস্তায় বেরোনো মুশকিল হয়ে যাবে বলছেন। চায়ের দোকান খোলা থাকবে না, মিষ্টির দোকান, সেলুন সব বন্ধ হয়ে যাবে। বিজেপি কর্মীদের সাবধান করে দিচ্ছেন মন্ত্রী মশাই। আমরা যদি সুইচ টিপে যেসব ছেলে ছোকরা আছে বলে দিই একটু ডিজে বাজিয়ে দে, কি হবে? বেরোতে পারবেন রাস্তায়? চায়ের দোকান খোলা থাকবে, মিষ্টি দোকান, সেলুন দোকান খোলা থাকবে, একটু ডিজে বেজে যাবে, কি হবে তাহলে? অতএব সাধু সাবধান। নিজেরাই ভয় পেয়ে গেছে, নিজেরা হেরে যাবে, সেই জন্য ভয় পেয়ে এই ধরনের কথা বলতে হচ্ছে ওনাদেরকে। আর সেদিন যদি বলতো বদল করো, বদলা নাও, থাকতো একটা লোক 8বারে উনি এমএলএ, তারপরে ওনাকে ভোটে জেতার জন্য বুথে বুথে গিয়ে ডিজে বাজিয়ে দেবো, দোকান বন্ধ করে দেবো, এইসব কথাবার্তা বলছে। এটা অত্যন্ত লজ্জা। বয়সে অনেক তরুণ পশ্চিম মেদিনীপুরের এই বিজেপি নেতা, তিনি কি ভুল কিছু বলছেন? যদিও 8বার নয় 7বারের বিধায়ক মানস ভূঁইয়া, যিনি নিজেকে ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া বলতেই স্বচ্ছন্দ বোধ করেন। এমন প্রবীণ, অভিজ্ঞ, MBBS পাশ করা একজন ডাক্তারবাবু, ডাক্তারির পেশায় আসেননি কিন্তু তিনিও ডাক্তারবাবু, শিক্ষিত মন্ত্রীর মুখে এই ভাষা শুনতে হবে আমাদের? নাকি জসমিন দেশে যদাচার, মানে চলতি হাওয়ার পন্থী, যে যা বলছে দাও গা ভাসিয়ে দাও? একটা ছবি দেখাই আপনাদের। আচ্ছা মানসবাবু, এই ছবিটার কথা আপনার মনে পড়ে? সালটা 2009, আমরা তখন প্রতিবাদ করেছিলাম এই ঘটনার। আপনার সেই তিক্ত অভিজ্ঞতা। রাজ্যে বাম আমল, বর্ধমানের মঙ্গলকোটে কংগ্রেসের একটা প্রতিনিধি দল গিয়েছিল, সেই দলে ছিলেন মানস রঞ্জন ভূঁইয়া। সিপিএমের তাড়া খেয়ে কাদা মাঠে প্রাণপণে ছুট মানসবাবু, আল ধরে ছুটতে হয়েছিল। মাঠ থেকেই হাঁপাতে হাঁপাতে সে কি দৃশ্য! রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে ফোন করেছিলেন, বাঁচান। বুদ্ধবাবুর কাছে আরতি ছিল মানস রঞ্জন ভূঁইয়ার। এটাই ছিল সেদিনের হেডলাইন। তার পরের দিনেরও হেডলাইন, বেশ কিছুদিন চলেছিল এটা। তাহলে মানসবাবু, পশ্চিমবঙ্গে রাজনীতির এই ছবিটার বদলানো গেল না? এর কোনো বদল চান না?
না ভুলকে ছেড়ে দেবো আমিও আমার শাসন তো সারা জীবনে একই জায়গায় পা দিয়ে দাঁড়ানো। একটা ব্যক্তিগত আলাপচারিতার কথা বলি, মানসবাবুর কাছে পরিষদীয় রাজনীতির আমি বলতে কোনো কুণ্ঠাবোধ করছি না। অ্যাসেম্বলি যখন প্রথম কভার করতে যাই, কোনটাকে জিরো আওয়ার বলে, কোনটাকে কি বলে, কোয়েশ্চেন আওয়ার সেশনে কি করতে হয়, তার কাছে দেখেছিলাম, একদম প্র্যাকটিক্যালি শিখেওছিলাম। এতে আমার কোনো লজ্জা নেই, প্রবীণদের কাছে শিখতেই হয়। তিনি তখন আমাকে বারবার বলতেন, জানো রাজা, রাজনীতির ডিগ্রেডেশন হচ্ছে, রাজনীতি দিন দিন তলায় নেমে যাচ্ছে, বিধানসভায় কোনো সুবক্তা নেই, কিরকম একটা লাগে। আগের সব সিদ্ধার্থবাবুদের, জ্যোতিবাবুদের বক্তব্য মাঝে মাঝে গিয়ে পড়ো, লাইব্রেরিতে রাখা আছে, গায়ে কাঁটা দিয়ে দেবে, এখন বক্তা নেই ভালো। মানসবাবু নিজেও খুব সুবক্তা, অথচ তিনিও চলতি হাওয়ার পন্থী, এটাই আক্ষেপ। হুমকি হুঁশিয়ারির রোগটা করোনা ভাইরাসের থেকেও বেশি সংক্রামক। সবঙে দাঁড়িয়ে হুমকি দিলেন মানস রঞ্জন ভূঁইয়া, আর তার আফটার শক টের পাওয়া গেল কলকাতার কাছে আনন্দপুরে, যেটাকে এখন আমরা মৃত্যুপুরী বলছি। জোড়া গোডাউনে আগুন লেগে মৃত্যু মিছিল, এখনো পর্যন্ত 8টা দেহ উদ্ধার হয়েছে। অবশ্য দেহ বললে আমি ভুল করব, দেহাংশ বলাই ভালো। আজ অবশ্য ঘটনাস্থলে পৌঁছেছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু আগুন লাগার 32 ঘন্টা পর। বেটার লেট দ্যান নেভার। ওই একই সময়ে পৌঁছন ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা, কারণ দুটো গোডাউনের নিখোঁজ শ্রমিকদের অনেকেই অশোক দিন্দার বিধানসভা কেন্দ্র ময়নার বাসিন্দা। উদ্ধার কাজে দেরি হওয়ায় নিখোঁজদের পরিজনের ক্ষোভ ক্রমশেই বাড়ছিল। অশোক দিন্দার সঙ্গে থাকা কেউ কেউ দমকল মন্ত্রীকে দেখে গো ব্যাক স্লোগান দেন। কথাগুলো মন্ত্রীমশাইয়ের গায়ে কতদূর লেগেছে বা কতটা লেগেছে আমার তা জানা নেই, বলতে পারবো না। কিন্তু তৃণমূলের ছোট নেতারা, ছোটোখাটো নেতা যারা, তারা এক কথায় যাদের আমরা চুনোপুটি, তারা তারপরে আসরে নেমে পড়েন একেবারে সদল বলে। বিজেপি কর্মীদের হাত থেকে বিজেপির পতাকা ছিনিয়ে ছুঁড়ে ফেলে দিতে দেখা যায়। দৃশ্যটার কথা বলছি, হাতাহাতি শুরু হয়ে যায় দুপক্ষে। দক্ষিণ 24 পরগনা তৃণমূলের শক্ত ঘাঁটি, সেটাই বোঝাতে মরিয়া এই তৃণমূল। ঘটনা বা বিষয়বস্তু যাই হোক, যেখানে বিরোধীদের দেখবে একটু ব্যাগরবাই করলেই ডিজে বাজাতে হবে শাসককে, এটাই বোধহয় শাসকের এখন মূল থিম। মৃত্যুপুরীতেও গাজোয়ারি। বত্রিশ ঘন্টা পর দমকলমন্ত্রী সুজিত বসু এসেছেন এবং সুজিত বসু কিন্তু গোটা এলাকা তিনি পরিদর্শন করেন। পরিদর্শন করে যখন এই রাস্তা দিয়ে বেরিয়ে আসছেন, তখন ময়নার বিধায়ক অশোক দিন্দা ছিলেন এবং বিজেপি কর্মী সমর্থকরা ছিলেন। তখন তারা সুজিত বসুর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন। ঠিক আছে, রাজনীতি করো কিন্তু এই মৃত্যু ঘিরে কেন রাজনীতি? একটা ফ্ল্যাগ দেখিয়ে আমাদের একটা মন্ত্রী এসে তাকে ছোট করা, সেটা তো আমরা কখনো মেনে দেবো না। রাজনীতি এখনো পর্যন্ত আমি করিনি। আমি যদি করি রাজনীতি, এই এলাকায় এক্ষুনি ঝঞ্ঝটে কেউ হাঁটতে পারবে না। আমি যদি মনে করি, আহ্বান করি ময়না বিধানসভার কর্মীদের, এখানে হাঁটতে পারবে না। আমার 23 জন মিসিং। আমি রাজনীতি করছি না। রক্তদান শিবিরে নেতা হোক বা যে কোনো সাধারণ মানুষ স্টেজে দাঁড়িয়ে মাইক হাতে কি বলে, যে রক্ত কারখানায় তৈরি হয় না, মানুষ মানুষের জন্য, এসব বলে তো। এক তৃণমূল নেতা রক্তদান শিবিরে দাঁড়িয়ে হুমকি দিচ্ছেন, রক্তপাতের হুমকি। ডানকুনির এক তৃণমূল নেতা, বলছিলাম না এই ডিজে বড় মারাত্মক, বড় ছোঁয়াচে, এটা ভাইরাল, ভাইরাসের থেকে বেশি ভাইরাল। ভোট যত এগিয়ে আসছে এই ধরনের তৃণমূল নেতাদের হুমবিতম্বি তত বাড়ছে। হুমকি দিয়ে যদি খবরে আসা যায়, এটাও একটা স্ট্র্যাটেজি হতে পারে প্রচারে আসার, কারণ এদেরকে বিশেষ লোক চেনে না, পরিষ্কার বলছি, ওই এলাকার বাইরে কেউ চেনে না। শাসকের পুলিশ যে ধরবে না, এটা তো প্রায় টেকেন ফর গ্রান্টেড, কনফার্ম তারা। হুগলির ডানকুনির এক তৃণমূল কাউন্সিলর রক্তদান শিবির থেকে রক্তপাতের হুমকি দিয়েছেন। তৃণমূলের ভাষায় ওই যে বলছিলাম, ডিজে বাজানো। আমার সাংসদ আমার ওয়ার্ডে এসে অপমানিত হয়েছে, আপনাদের লোক কারাগারে করেছেন, আমাদের সাংসদকে রাস্তা দিয়ে নিয়ে গেছে। তাই এর পরের দিন যখন আপনারা এখানে সভা করতে আসবেন, একটু সোচ সমাজকে আসবেন। স্টেজে যা বলার বলেছেন দেখালাম আপনাদের। পরে মিডিয়ার ক্যামেরার সামনে তৃণমূলের কাউন্সিলর সূর্য দে আরও সাহসী, খোলাখুলি বলেছেন হাত পা ভেঙে দেবেন। ডিজে বাজাতে গিয়ে তৃণমূলের বিসর্জনের বাজনানা বেজে যায়, মনে করিয়ে দিচ্ছেন ডানকুনির বিজেপি নেতা। আমি বলেছি মেরে হাত পা ভেঙে দেবো, কারণ তোমরা যদি মুখ ওরকম দেখাও, এটা তৃণমূল কংগ্রেস হিসেবে বলছি না, বাংলার একজন নাগরিক হিসেবে
কালীপুরের একজন ছেলে হিসেবে বলছি, আমার সাংসদ এখানে বক্তব্য রাখছে, এত জানোয়াল ছেলে বিজেপির ছেলেগুলো এখানে গালাগাল দিতে দিতে যাচ্ছে। এবারে বলেছি কালীপুরে যদি সভা করতে আসো সামনে যেও, এবারে বলেছি এখানে পায়তারা করলে হাত পা মেরে ভেঙে দেবো। কবে ভাঙবে, কখন ভাঙবে আর কোথায় ভাঙবে, এই তিনটে জায়গা ঠিক করে নিক আগে। আর সূর্যদেবের এখন বোধহয় অস্ত যাওয়ার সময় হয়ে এসেছে। দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে বিজেপির সব স্তরের নেতা, বিশেষ করে বঙ্গ বিজেপির, তারা তৃণমূলের সরকারের বিরুদ্ধে অভিযোগ করছেন, করেই চলেছেন যে টাকা দেওয়া সত্ত্বেও এই অনুপ্রবেশ সমস্যার মধ্যেও সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য কিছুতেই রাজ্য সরকার জমি তাদের হাতে তুলে দিচ্ছেন না। এই প্রশ্নটা এবার কলকাতা হাইকোর্টে উঠল। এটা নিয়ে একজন প্রাক্তন সেনাপতি মামলা করেছিলেন। তাতে কেন্দ্র টাকা দেওয়া সত্ত্বেও সীমান্তে কেন জমি অধিগ্রহণ নয়, রাজ্যকে প্রশ্ন করছে হাইকোর্ট আজকেই। 181 কিলোমিটার দীর্ঘ জমি অধিগ্রহণের টাকা দিয়েছে কেন্দ্র, তবু কাঁটাতারের জন্য বিএসএফকে জমি দেওয়া হয়নি কেন? প্রশ্ন প্রধান বিচারপতি, মানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। 31শে মার্চের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তরের নির্দেশ, অর্থাৎ রাজ্য জমি হস্তান্তর করবে 31শে মার্চের মধ্যে বিএসএফকে। রাজ্য কেন নিজস্ব আইনে জমি অধিগ্রহণ করছে না প্রশ্ন তুলেছে হাইকোর্ট। টাকা পাওয়ার পরও কেন জমি অধিগ্রহণ নয়? জাতীয় সুরক্ষার প্রশ্নে আপোষ করা হচ্ছে কেন প্রশ্ন হাইকোর্টে। আগামী 2রা এপ্রিল এই মামলার ফের শুনানি। খড়দহে এসআইআর এর শুনানি কেন্দ্রে বেশ ভালো রকমের উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করতে হলো র্যাপিড অ্যাকশন ফোর্স। খড়দা বিধানসভার বন্দিপুর পঞ্চায়েতের 3টি বুথের 800-র বেশি মানুষকে শুনানিতে ডাকা হয়েছে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে ধৈর্য হারাতে থাকেন শুনানিতে আসা ভোটাররা। পরিস্থিতি শান্ত করতে র্যাফ মোতায়েন করতে হয়েছে। স্বাভাবিক, মানুষকে যদি এইভাবে হ্যারাস করা হয়, একদিনে এতজনকে, এতশো মানুষকে এক জায়গায় ডেকে দিচ্ছেন, মানুষ কাজকর্ম ফেলে, অনেকে তার সঙ্গে রোজগার জড়িত, অফিস ছুটি নিয়ে, কাজের জায়গা ছুটি নিয়ে, যারা নিজেরা ছোটোখাটো ব্যবসা করেন সেগুলোকে নিয়ে নিজেদের সমস্ত অসুবিধা সত্ত্বেও হিয়ারিংয়ে যেতে হচ্ছে। এবং কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে সেই হিয়ারিংয়ের কোনো মাথামুন্ডু নেই, যে কারণে ডাকছে শুধুমাত্র ডাকার জন্য ডাকা, হয়রানির জন্য ডাকা।